স্বাগত জানাতে চাই প্রচন্ডে বাংলাদেশে এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সুলতানা স্বর্ণা। আজ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে হবে বলে ধারণা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আবার তিনি বলেছেন সব দলই সরকারের কাছে সমান এবং এমনটি উল্লেখ করে তিনি আরো বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। এমন প্রেক্ষাপটে আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি তাহলে ভোট ডিসেম্বর না মার্চে, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে এবং শুরু আসলে করতে চাই আসলেই কি রোডম্যাপ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে? পাপিয়া আপনাকে দিয়ে যদি শুরু করি। রোডম্যাপ সরকারি যে মানে দুই রকম কথা, যে যদি সংস্কার চায় তাহলে মার্চ, আর যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বর। তো যদি সংস্কার চাওয়া না চাওয়ার কী আছে, এই সাগর কলা খাওয়ার জন্য তো 6 মাস বসানো হয় নাই। তো 6 মাস ওনার সংস্কারে কী করছে? সংস্কারের নাম দিয়ে টাইম কিলিংয়ের তো প্রয়োজন নাই। তারা সংস্কার প্রথম দিন থেকে তো শুরু করা দরকার ছিল, যে মানুষ স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কেন হচ্ছে, তাহলে এই স্বৈরাচার হতে না পারে তার সেই ব্যাপারগুলো তো প্রতিরোধ করার মতো আইন পাশ করতে হবে। আরপিও থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। কিন্তু এই সরকার কি আগাইছে? আগায় নাই। তারা এক একটা এজেন্ডা নিয়ে আসে। এজেন্ডাটা হচ্ছে শুধু নির্বাচন পিছানোর এজেন্ডা। অমক হলে নির্বাচন পিছাবে 3 মাস, এইটা করতে গেলে পিছাবে 3 মাস, ওটা করতে গেলে পিছাবে 3 মাস, সমস্ত কিছু নির্বাচন পিছানো কেন্দ্রিক এজেন্ডা ওনারা তৈরি করছেন এবং ওনারা এক এক সময় এক একটা বিবৃতি দিচ্ছে। তো এইটার প্রথম আমি আপত্তি এইখানে আমার থাকলো সরকারের এই কথার ইয়েতে। তার কারণ যেদিন থেকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে সেদিন থেকেই তো তাদের সংস্কারের কাজ উচিত করা, তো না করে বসে আছে কেন? আর কতদিন তারা বসে থাকবে? আচ্ছা, এইটা গেল একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা বলেছে সরকারের কাছে সব দল সমান। এটা আমি তীব্রভাবে ব্যক্তিগতভাবে আমি আপত্তি জানাচ্ছি যে সরকারের কাছে সকল দল সমান নয়। সরকারের ক্ষমতায় থেকে কিছুদিন আগে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা একটা দল গঠন হবে বলে যে বক্তৃতা দিয়ে ফেললো, তারপরে একটা দল যে গঠন হলো, এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের সাথে সরকারের যে সখ্যতা, শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্থাপন থেকে পুলিশ বিভাগেও দেখা যাচ্ছে তাদের একচেটিয়া আধিপত্য। আমার চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং সে হচ্ছে জামাত ইসলাম করে। আমি প্রকাশ্যে আজকে টেলিভিশনে বলে গেলাম, এই সরকার যদি সকলের হয় তাহলে একটা জেলা প্রশাসক কিভাবে জামাত ইসলাম জেলা প্রশাসকের চেয়ারে বসে করছে, তাহলে সংস্কার যে আওয়ামী লীগের চেয়ারে বসে ডিসি আওয়ামী লীগ করছে, এইটা নিয়ে 15 বছর আমরা যুদ্ধ করছি। আর এখন ওই চেয়ারে বসে জামাত ইসলামের ডিসি জামাত ইসলাম করবে, আর তাদের হচ্ছে অন্ধ কল্যাণ সমিতিতে তাদের পৌর মেয়র সাবেক তাকে বসাতে হবে সেক্রেটারিতে, সভাপতিতে। শাহ নেয়ামতুল্লাহ কলেজে জামাতের সাবেক একজন এমপি ছিল, তাকে বসাতে হবে। এই যে প্রতিষ্ঠান দখল প্রতিযোগিতা তারা নেমেছে, মেতেছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। জামাতে ইসলামের দৌরাত্ম্য, আধিপত্যবাদ, সরকার যে নিরপেক্ষ, সকল দল যে সমানভাবে দেখে, এই কথার কোনো নমুনা আমি এই 6 মাসে কিন্তু পাই নাই। তারা ব্যাপকভাবে এই নতুন যে দল গঠন এদের এবং জামাত ইসলামকে এককভাবে তারা ব্যাপকভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় শেল্টার এবং তাদের মন মতো প্রশাসনের সিটিংগুলো দিচ্ছে। এখন 15 বছর যে সরকার ছিল তারা নির্বাচনটা কাদেরকে দিয়ে কলুষিত করেছিল? দলীয় নেতাকর্মীর চেয়ে প্রশাসনের লোককে দিয়ে কলুষিত বেশি করেছিল, ডিসি এবং এসপি, ইউনো এবং ওসিকে দিয়ে। তাহলে সেই ডিসি, সেই এসপি, সেই ইউনো, সেই ওসি যদি থাকে তাহলে পুরাতন বোতলে কি হলো? একই তো মদ, যা লাও তাই তো কদু হলো। তাহলে এখানে কি নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা আছে? কোনো প্রকার সম্ভাবনা আমি অন্ততপক্ষে চোখে দেখি না। এই জন্য আমি বলতে চাই যে দায়িত্বশীল ব্যক্তিগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথাগুলো বলেন, 64টা জেলা, 460টা উপজেলার আগে প্রকৃত চিত্র নেন, তারপরে সচিবালয়ে একটা বিশেষ দলকে, এই জামাত ইসলামকে এত পাত্তা দেওয়ার, এত দৌরাত্ম্য, তাদের মন মতো সমস্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে প্রভিসি থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় তারা যেভাবে
দলবাজি করছে এবং বিভিন্ন এলাকাতে চাঁদাবাজি, একটা মাহফিলকে কেন্দ্র করে, তারা তো ধর্ম ব্যবসায়ী, তারা লিল্লাবড়িয়ে থাকে, ইয়ানতের পয়সা দিয়ে গাড়ি বাড়ি করে, আর সারা বছর তারা ইয়ানতের দাঁড়ে দাঁড়ে মহিলা পুরুষ শিশু সবাই যায়, দাঁড়ে দাঁড়ে তারা চাঁদাবাজি করে। দেখেন, শেখ হাসিনার আমলে স্কুলের ছাত্রছাত্রী কমলমতিদের নিয়ে যখন তার জনসভায় বাধ্যতামূলক করত, তখন আমরা প্রত্যেকে আপত্তি জানিয়েছি। অথচ এই জামাত ইসলাম আজাহারির প্রোগ্রামকে উপলক্ষ করে প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই বিভাগের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র যেতে বাধ্য। তাহলে মাদ্রাসার ছাত্র সরকারের অনুদানভুক্ত, সরকার তাদেরকে বেতন দিচ্ছে, এমপিও ভুক্ত, খাওয়া দাওয়ার খরচ দিচ্ছে, জামাত ইসলামের মিটিংয়ে যাবে কেন? তাহলে এইটা কি সরকার সকল দলের কাছে সমান পক্ষপাতহীন কিনা? চোখ কান নাক মুখ খোলা রেখে বলছে, না চোখ কান নাক মুখ বন্ধ রেখে বলছে? এইটা আমার সরকারের কাছে প্রশ্ন। অবশ্যই শরীফ ভাই, আপনার কাছে আসলে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একই প্রশ্ন আসলে ছুটতে চাই। রোড ম্যাপটা কি আসলে আমরা সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে কি পেয়েছি? আর পাপিয়া আপা বারংবারই বলছিলেন যে আসলে পক্ষপাত কিন্তু এখন হচ্ছে, পক্ষপাতিত্ব কিংবা সুবিধা দেয়া কিন্তু এখনো চলছে, সেটিও কি চলমান কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনার প্রশ্ন এবং আপা অনেকটা বলে ফেলেছেন। এই সরকারটা কি প্রেক্ষাপটে গঠিত হয়েছে আমরা সবাই জানি। সরকার অনেকগুলো জায়গায় তার দক্ষতা দেখানোর ক্ষেত্রে কতগুলো লিমিটেশনস থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু তার সীমাবদ্ধতা, তার সংকীর্ণতা, তার দক্ষতা, অনেকগুলো জায়গায় প্রশ্ন তোলার সুযোগ থাকবে। তারপরেও মানুষ পরিস্থিতি বিবেচনা করে অনেকগুলো বিষয় কিন্তু মেনে নিয়েছে যে আমরা একটা রাজনৈতিক সরকারের কাছ থেকে যে বিষয়গুলো পাবো, এই ধরনের একটা সরকারের কাছ থেকে সেই বিষয়গুলো পাবো না। সুতরাং আমি কিছুদিনের জন্য হলেও কষ্ট করতে রাজি আছি। কিন্তু মানুষের এই যে সহযোগিতা সরকারকে, এটা কিন্তু একটা সরকারকে পাবলিকের পক্ষ থেকে সহযোগিতা, কিন্তু সরকার সেই সহযোগিতাটা প্রপারলি গ্রহণ করছে কিনা প্রশ্ন হচ্ছে সেখানে। আমার দৃষ্টিতে সরকার সেটি গ্রহণ করছে না, এক। দ্বিতীয়ত, যে সরকারটা আছে এটা কিন্তু এক সরকার না, সরকারের মধ্যে অনেকগুলো সরকার আছে। আমি আপনাকে উদাহরণ হিসেবে অনেকগুলো উদাহরণ আমি দেখিয়ে দিতে পারি। যেদিন ধানমন্ডি 32 নম্বরে ঘোষণা দিয়ে হামলা হলো, একাধিক উপদেষ্টা ফেসবুক পোস্ট দিয়ে তারা কিন্তু জানালেন যে আজকে রাত্রে তারা কি করবেন। তার পরের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার একটা বিবৃতি এলো, এবং দুটো বিবৃতির মধ্যে কিন্তু একেবারে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর পার্থক্য। তার অর্থ হচ্ছে যে আপনি যদি ধরে নেন যে হামলা করা হবে, এটা সরকারের উপদেষ্টাদের যে অংশটা সাপোর্ট করছেন, উৎসব পালনের ঘোষণা দিচ্ছেন, আবার প্রধান উপদেষ্টার জায়গা থেকে তার মানে হচ্ছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব অথবা বিপরীতমুখী অবস্থান আছে। নির্বাচন কবে হবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কথা বলা হয়নি। রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কেন নির্বাচন চাইবে? নির্বাচন চাইবে এই কারণে যে একটা দেশ তার পরিচালনাটা হওয়া উচিত রাজনৈতিক শক্তির মাধ্যমে। গত 15 বছর আমরা নির্বাচনের কথা, ফেয়ার নির্বাচনের কথা, জনগণের ভোটাধিকারের কথা যখন বলেছি, তখন বারবার তখনকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হতো যে আপনারা উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান। ঠিক আজকে আপনি যদি দেখেন ওই একই রকমের কথা বলা হচ্ছে, আগে সংস্কার তারপরে নির্বাচন। আমি মনে করি যে নির্বাচন এবং সংস্কার দুটো একসাথে চলতে পারে, কোনোটার প্রতিদ্বন্দ্বী না। কিন্তু এই কথাটা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে একটা স্পেস তৈরি করে নেওয়া, এবং সেই স্পেসের ভেতর থেকে অনেকগুলো কাজ তারা করবেন। সেটি এই যে গত কয়েকদিন আগে সমকাল একটা রিপোর্ট করেছে যে ভোটার তালিকা যেটা হচ্ছে সুনির্দিষ্ট কতগুলো জায়গাকে টার্গেট করে জামাতের পক্ষ থেকে তাদের ভোটার বাড়ানোর জন্য একটা এক্সক্লুসিভ প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। এবং দেখা যাচ্ছে, সমকাল একটি রিপোর্টটা করেছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তাদের ভোটার বাড়ানোর জন্য কতগুলো বুথ করেছে, ক্যাম্প করেছে, এবং তাদের সমস্ত শক্তি এখানে নিয়ে ভোট ক্যাম্প তারা ভোট ব্যাংক, এবং সেখানে রিপোর্টিংয়ের মধ্যে অনেকগুলো প্রশ্নও তুলেছে প্রসেস নিয়ে। এখন অন্য দলগুলো এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না, জামাত নিচ্ছে। সুতরাং অন্য দলগুলোর ক্রিটিক আপনি করতে পারেন,
অন্যরা কেন নিচ্ছে না, এটা তো জামাতের দোষ না। অন্য শক্তিশালী দল তো শুধুমাত্র বিএনপি ঠিক আছে, তো অন্যরা কেন নিল না, জামাত নিল, এটা জামাতের দোষ না। কিন্তু আপনি যে প্রসেসগুলো মেনটেন করে এই জায়গাটায় ভোটার করবেন, সেখানে যদি কোনো একটা প্রসেস নিয়ে সন্দেহ তৈরি করার সুযোগ থাকে, প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটায় তারা কতগুলো প্রসেস মেনটেন করছে, যে প্রসেস থেকে এখানে সন্দেহ করার যথেষ্ট সুযোগ থাকছে যে অতিরিক্ত ভোটার বানানোর একটা ইচ্ছা তাদের আছে, এবং সরকারের জায়গা থেকে যারা ভোটার করার প্রক্রিয়ার মধ্যে আছে তারা রিপোর্টে দেখা গেছে যে তারা এই জায়গাটায় জামাতকে সহযোগিতা করছে। এক, দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে ভোটের বিষয়টা বক্তব্যকে দিচ্ছে। আমরা কিন্তু এর আগে দেখেছি উপদেষ্টারা যে কোনো বিষয়ে বক্তব্য দিলে শোনা যাচ্ছে যে এটি হচ্ছে সরকারের বক্তব্য, কিন্তু নির্বাচন সংক্রান্ত বিষয়ে যখনই তারা কথা বলছেন তখন তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা পরের দিন প্রেস কনফারেন্স করে বলেছেন এটা তার ব্যক্তিগত বিষয়। অর্থাৎ নির্বাচনের বিষয়টা এলেই কেন যেন তাদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা দেখা যাচ্ছে। আজকেও আমি দেখলাম যে প্রেস উইং থেকে বলা হয়েছে যে 3 মাস 6 মাস বাড়তে পারে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রথম প্রশ্নটা তোলা উচিত যে এই বক্তব্যগুলো দেওয়ার প্রেস উইং কে? প্রেস উইং কে? প্রেস উইং কি এই নীতি নির্ধারণী বক্তব্যগুলো কি দিতে পারে? যে বিষয়গুলো একেবারে সাংবিধানিকভাবে আমাদের ইলেকশন কমিশনের দায়িত্ব, যে বিষয়গুলো সরকারের সর্বোচ্চ অভিভাবক হিসাবে, জাতির অভিভাবক হিসাবে প্রধান উপদেষ্টার বলার কথা, অথবা তিনি যদি বলতে না পারেন তাহলে সরকারের পক্ষ থেকে কোনো এক উপদেষ্টা বলার কথা, সেখান থেকে প্রেস উইংয়ে যারা দায়িত্বে আছেন তারা এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে যে বক্তব্যগুলো দিচ্ছেন, আমি মনে করি যে এর ভেতর থেকে প্রশাসন এবং সরকারের মধ্যে একাধিক সরকারের উপস্থিতি এবং কোথাও কোথাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বক্তব্যের সামঞ্জস্যতাও খুঁজে পাওয়া যাচ্ছে। স্থানীয় সরকার, জাতীয় সরকার, নির্বাচন, এটি নিয়ে একটা তর্ক আছে, বিতর্ক আছে, এবং এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন কিন্তু আছে। কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কিছু রাজনৈতিক দল পরে নির্বাচন চায়। এটি নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু যখন এটি নিয়ে ডিবেটটা চলছে ঠিক সেই মুহূর্তে আমাদের সংস্কার কমিশনের 2 জন প্রধান তারা এসে বললেন যে জনগণ আগে, স্থানীয় সরকার নির্বাচন চায়। এই কথা বলার ভেতর থেকে এই যে সংস্কার কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছেন, এবং যে দলগুলো স্থানীয় নির্বাচন আগে চান তাদেরকে থিওরিটিক্যালি সহযোগিতা করছেন, এবং এরা এই বক্তব্যটাকে কোট করে মানুষের কাছে যেতে পারবেন যে স্থানীয় এই নির্বাচনের বিষয়ে 2 জন সংস্কার কমিশনের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেহেতু বলছেন, সুতরাং এটি হচ্ছে স্বাভাবিক। আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করছি, খুব ক্রুশিয়াল একটা সময় আমরা পার করছি। এই সময়টায় সরকারের পক্ষ থেকে এমন কোনো কিছু করা উচিত না যেটা এই যে ইউনিটির যে জায়গাটা বলছেন এটি ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যেই একটা নতুন বিষয় সামনে এসেছে, নতুন একটা রাজনৈতিক দল, অবশ্যই নতুন রাজনৈতিক দল, অবশ্যই অধিকারটা তাদের আছে। জুলাই অভ্যুত্থানের চ্যাম্পিয়ন তারা, এই যে তরুণগুলো, সব তরুণ মিলে যে দল করেছে এটি আবার কিন্তু সঠিক না। তরুণদের একটা বিরাট অংশ কিন্তু তার দলে ফিরে গেছে, কিন্তু যারা দলটি করেছেন আমি এটিকে নেগেটিভ কিছু দেখি না। আমি এর মধ্যে কোনো ব্যাংক ডাকাতকে দেখিনি, আমি ওই মঞ্চে কোনো শেয়ার মার্কেট লুট করেছে তাদেরকে দেখিনি। আমি মনে করি যে তাদের ত্রুটি, ছোটোখাটো ত্রুটি আছে, কিন্তু তাদের এই যে উদ্যোগটা, এই উদ্যোগটায় যদি রাষ্ট্র সহযোগিতা করে আমরা সেই জায়গায় মাঠে আসলে তাদের অভিজ্ঞতা কম থাকতে পারে, ছাত্রদের অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাদের উদ্যোগকে আসলে স্বাগত জানিয়েছে দেশের সকল রাজনৈতিক দল। প্রযত্নে বাংলাদেশে এই পর্যায়ে নিতে চাই ছোট্ট একটি বিরতির পর আবার ফিরছে। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে, এবং আজ আমরা আলোচনা করছি তাহলে ভোট ডিসেম্বর না মার্চে এই প্রসঙ্গে, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে, এবং এই পর্যায়ে আসলে আলোচনা করতে চাই রাজনৈতিক শক্তিগুলো নিয়ে। বর্তমানে আমরা নির্বাচনের কথা যখন বলি, ভোটের কথা যখন বলি, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো কিংবা ইসি কিংবা নির্বাচন কমিশন শুধু তারা নয়, বিভিন্ন ফ্যাক্টর কিন্তু কাজ করে। এবং সেক্ষেত্রে যদি বলি, নতুন একটি রাজনৈতিক দল গতকালকে উন্মোচন হলো, এবং এনসিপির
নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম তারাও কিন্তু বারংবার বলেছেন যে তারা ডিসেম্বরকে মাথায় রেখে নির্বাচন এগোচ্ছেন, তাদের ওয়ার্ড পর্যায়ে তারা কমিটি গঠন করছেন এবং তারা এগোবেন। সেক্ষেত্রে আবার আমরা নির্বাচন কমিশনকেও শুনছি ডিসেম্বরের মাথায় টার্গেট রেখে তারা এগোচ্ছেন। সেক্ষেত্রে আসলে প্রেস সচিবের আজ ডিসেম্বর না মার্চ এমন একটি ঘোষণা কি সবার সকল মতের একদম বিরোধী হয়ে যাচ্ছে না? এরা আসলে ইলেকশন করতে চায় বলে আমার মনে হয় না, কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা, কিন্তু দায়িত্বশীল কোনো কর্মকাণ্ড আমি দেখছি না। এই যে ভোটার লিস্ট, আজকে জামাত ইসলাম অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসার কমলমতি শিশুদেরকে ভোটার তালিকাভুক্ত অতীতেও করেছে বিভিন্ন জায়গায়, 2-4টা জায়গায় যারা যেখানে তারা স্ট্রং, সাতক্ষীরাতে যেমন, চাঁপাইনবাবগঞ্জ যেমন, তারপরে যে নীলফামারীর ওখানে একটা জলঢাকা একটা জায়গা আছে ওখানে, তো এই সমস্ত জায়গায় কমলমতি শিক্ষা প্রতিষ্ঠানে 13 বছর নাবালক ছেলেদেরকে তারা ভোটার বানায়। তো এখন ভোটার যে সরকার বানাবে, বানানোর আগে সরকারের সংস্কার হওয়া দরকার, যে কমলমতি এই মাদ্রাসার ছাত্রগুলোকে যারা ভোটার বানানোর দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদেরকে তারা কি দিক নির্দেশনা দিয়েছে। তাহলে দেখেন, এখন যদি ওই কমলমতি মাদ্রাসার ছাত্ররা তাদের মিটিংয়ের হচ্ছে জনসংখ্যা, তাদের ভোটারের উৎস, তারপরে চাঁদাবাজি গণতন্ত্রকে প্রতিপালন করা খুব ব্যয়বহুল সারা পৃথিবীতে, সেটা একরকম। কিন্তু দেখেন এইরকম ডোর টু ডোর চাঁদাবাজি, মুদিখানার দোকানদার থেকে পানবিড়ির দোকানদার, পথচারী, বাড়িতে বাড়িতে মুষ্টি চাল, লাউ কদু, হাঁসের ডিম, সমস্ত কিছু আজান দিয়ে একটা এলাকার 5 লক্ষ কি 10 লক্ষ লোকের বাড়িতে বাড়িতে এই যে ওপেন চাঁদাবাজি। তারপরে ধরেন আজহারী সাহেব যাওয়ার পরে মাইকে বলতেছে যে ভলেন্টিয়ার্সরা ব্যাগ নিয়ে আছেন, যার যার কাছে শুধু দান করুন, দান করুন আর দান করুন, মুষ্টির চাল থেকে শুরু করে সব কিছু শুধু দান করুন। মেয়েরা মিটিংয়ে যে লাঞ্ছিত হচ্ছে, তাদের গয়নাগাটি সমস্ত কিছু চুরি হচ্ছে, সেখানে ভলেন্টিয়ার্সদের কোনো ভূমিকা নাই, ভলেন্টিয়ার শুধু পয়সা তোলা নিয়ে ব্যস্ত। তাহলে একটা স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশে এত বড় বিপ্লবের পর এই যে ওপেন চাঁদাবাজি, এইটা বন্ধ করার জন্য সরকার তার সংস্কার প্রস্তাবে সরকারের কি মতামত, এইটা আমি দেশের নাগরিক হিসেবে, রাষ্ট্রের একজন অতি নগণ্য নাগরিক হিসেবে আমি তো সরকারের কাছে জানতে চাই। প্রথমত, একটা ছাত্রদল যুবদলের ছেলে কোথাও গেলে সেইটা নিয়ে পত্র পত্রিকা ফলাও হবে, অথচ আজহারী যেখানে যাচ্ছে তার প্রোগ্রামকে কেন্দ্র করে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, 100 কোটি, 50 কোটি, 200 কোটি টাকা পর্যন্ত। এই টাকাগুলো কি কাজে যাচ্ছে, কেন এই চাঁদাবাজিটা হবে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে কোনো ভূমিকায় কিন্তু এদের প্রতিরোধ করার ক্ষেত্রে নাই। প্রথমত, তাহলে প্রাতিষ্ঠানিকভাবে এই বাংলাদেশ সরকার বর্তমান জামাত ইসলামকে ওপেন চাঁদাবাজ হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছেড়ে দিল এবং চাঁদাবাজিকে তারা অনুমোদন দিল। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, নির্বাচনের প্রতিপক্ষ তো সংস্কার নয়, সংস্কার হচ্ছে গণতন্ত্র হরণ যাতে না হয়, কেন হরণ হয়েছে সেই ডিফেক্টগুলো ধরে আমার সেইভাবে প্রতিষেধক ইনজেকশন দিতে হবে, অদূর ভবিষ্যতে গণতন্ত্র হরণ যাতে না হয়, ভোটের অধিকার লঙ্ঘিত যাতে না হয়, হরণ যাতে না হয়। নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটার লিস্ট আর হচ্ছে ওই কে কবে মাইকিং করবে, একটা নির্বাচনী শিডিউল, নমিনেশন বৈধ না অবৈধ, জমা প্রদান, এইটুকুর ভিতর সীমাবদ্ধ। তাহলে সরকারকে মানে তারা সংস্কার বলছে, তার মানে দীর্ঘায়িত করবে, তারা দীর্ঘায়িত করার জন্য, কারণ সংস্কার কিন্তু করছে না, মুখোমুখি হঠাৎ ঘুম থেকে উঠে যেমন একটা কথা বলে ফেলে ওই রকম সংস্কার চায় না, নির্বাচন চায়। আরে তোমার তো দায়িত্ব আগে সংস্কার করার, তুমি সংস্কার করে ফেলে 1 বছরের ভিতরে নির্বাচন দিবা, সংস্কার করতে বেশি সময় লাগে না। একটা রিক্সাওয়ালাও জানে কোথায় সংস্কার দরকার। কেন বাংলাদেশে 15 বছরের জগদ্দল পাথরের মতো অনির্বাচিত অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার, জীবনের অধিকার, চলাফেরার অধিকার, মৌলিক অধিকার সমস্ত কিছু হরণ কেন করলো? এটা কি জানে না এই বিষয়ভিত্তিক পণ্ডিত ব্যক্তিরা? সব এক একজন বিষয়ভিত্তিক ডক্টরেট, ওনারা আমাদেরকে হেদায়েত করে, আপনারা এত বছরে কেন পারেননি, কেন আমাদের লাগলো? তো তোমরা তো বসেছো সব বিষয়ভিত্তিক ডক্টরেট, তোমরা তো শুরুই করছো না। আমরা পারিনি যখন বলছো, তাহলে কোথায় কোথায় পারিনি? তোমাদেরকে পারতে হবে, তোমাদের আগের থেকে পেপার ওয়ার্কস নিশ্চয়ই করা আছে, সেটা করতে হবে, করছে না। চাঁদাবাজি দেখেন, নতুন দল গঠন করছে, অভিনন্দন জানাচ্ছি, কিন্তু নতুন দল যারা গঠন করেছে তারা যদি ওই পূর্বের চাঁদাবাজি থেকে শুরু করে, অফিসে যে টাকা থেকে শুরু করে, দল চালানোর খরচা থেকে শুরু করে সবই যদি বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদাবাজির মাধ্যমেই সংগ্রহ হয়, তাহলে কি পার্থক্যটা হলো? এখানে কি সংস্কারের দরকার নাই? এদের দল গঠনের আগে
এদের আচরণবিধি এবং এরা কি বলতে হবে এদেরকে যে আমরা জীবনে চাঁদাবাজি করবো না, কোনো অফিস আদালতে যাবো না, মিডিয়াকে প্রভাবিত করবো না, যে আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে টক শোয়ে সব বসাও, নাও আমাদের নিউজ কভার করো। এইভাবে তারা কি কমিটমেন্ট করেছে দেশ আর জাতির কাছে? 15 বছরের এই অভ্যুত্থান, গুম খুম, অপহরণ, শহীদ, আত্মহতি, রক্তাক্ত মানুষ, অর্ধমৃত, অনেকের এখন পর্যন্ত খোঁজ খবর পাওয়া যায় নাই। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা কি শপথ বাক্য পাঠ করেছে? আমি তাদের কোনো শপথ বাক্যে তো দেখিনি চাঁদাবাজি করবো না, তাদের কোনো শপথ বাক্য তো দেখিনি দল চালাতে কারো দ্বারস্থ হবো না, তাদের কোনো শপথ বাক্য তো আমি দেখিনি যে হচ্ছে বাংলাদেশে এই যে সব নাবালক ভোটারদেরকে নিয়ে। তারপরে এখানে একটা ব্যাপার আছে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় লালিত, মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কোন শক্তিকে যে সরকারি হোক বেশি নাড়ানাড়ি আর বেশি সুযোগ সুবিধা দিতে গেলে এমন পিছলাবে যে পিছলা থেকে তুলে আনার একটা লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না এবং খুঁজে পাবেও না। আজকে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জামাত ইসলামের বক্তৃতা দিতে হবে, 16 ডিসেম্বর 26শে মার্চ সম্পর্কে ওপেন বক্তৃতা দিতে হবে। চাঁদাবাজি ওপেন করছে, বিএনপিকে সবক দিচ্ছে ওপেন, সরকারের সাথে যে ওপেন আলোচনা, আর 1971-এর মুক্তিযুদ্ধ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর নিয়ে তাদের বক্তৃতা কেন নাই? এবং এই 3টা মাস তারা কোথায় থাকে? তারপরে ধর্মকে ব্যবহার, কোরআন শরীফকে ব্যবহার, এগুলো বন্ধ করতে হবে। সংস্কার তো এখানে আছে, কিন্তু তারা কি এগুলো বন্ধ করবে? এই বর্তমান সরকার ছোট্ট ছোট্ট কোরআন শরীফ নিয়ে সারা বাংলাদেশের সমস্ত মহিলা কর্মী ছেড়ে দিয়ে প্রত্যেকটা বাড়িতে ধর্ম ভীরু মেয়েদেরকে পর্যন্ত তারা মিসগাইডেড করতেছে, বিপদগামী করতেছে। সংবিধানের কোথায় আছে ধর্ম শুধু জামাত ইসলাম ব্যবহার করে করে ভোটের কাজে ব্যবহার করবে আর ভোট চেয়ে চেয়ে বেড়াবে? অবিলম্বে এই জামাত ইসলামের চাঁদাবাজ এবং ধর্মকে ব্যবহার করছে, ওয়াজ নসিহত মাহফিল ছাড়া তাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম হয় না। অন্যান্য দলের মতো জনসভা কি পথসভা কি কর্মী সভা কোনো কিছু না, শুধু ওয়াজ নসিহত তাফসির আর মাহফিল, এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। যারা করছে মাওলানা আলেম ওলেমা তারা করুক, তাদের দায়িত্ব, কিন্তু কোন দলের পক্ষ থেকে এগুলো করে মানুষকে বিপদগামী করা, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এবং ভোট গ্রহণটাও তারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ইউজ করছে, এই অপব্যবহারটা প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ আলেম ওলেমার দেশ, পীর পয়গম্বরের দেশ। বাংলাদেশে অনেক সিলেটে যান, শাহ নেয়ামতুল্লাহর মাজার থেকে শুরু করে রাজশাহীতে কত কি আছে, মাজারগুলো কিন্তু এখন নিরাপদ নয়। এইখানে মুসলমানদেরকে প্রতারিত করে বাধ্যতামূলকভাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবে, নাহলে পাবে না, ইয়ানতের পয়সা দিলে জান্নাত, না হলে না। এই যে শিরক করছে, ধর্মকে অপব্যবহার করছে, সংস্কার করে এগুলো আগে প্রতিরোধ করুক, তারপরে দেখবো এই সরকারের হ্যাডম আছে নতুন রাজনৈতিক দলের সংস্কার করে নির্বাচন দিকেও কিন্তু আসলে তাকিয়ে আছেন জনগণ। এবং সেক্ষেত্রে যদি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসলে জানতে চাই, জামায়াতে ইসলামী এবার নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে এমনটা আশা করা আগে থেকেই যাচ্ছিল, এবং তার পাশাপাশি নতুন এই দলকে নিয়েও কিন্তু আসলে অনেক জল্পনা কল্পনা রয়েছে তারা আসলে কতটুকু ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তবে এই ভোটের দিন কিংবা ভোটের সময় সেটি নির্ধারণ করতেও কি তারা একটি প্রেশার ক্রিয়েট করছে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সরকারের গড়িমসি আছে। আমি এটি স্পষ্ট করে বলি, সরকারের ভেতরের একটা অংশ কোনোভাবেই নির্বাচন দিতে চায় না, এবং নির্বাচনের প্রসঙ্গ এলেই তাদের মধ্যে আপনি দেখবেন যে হিস্টেরিয়া রোগীর মতন করে ছটফট করে। কেন? কারণ হচ্ছে এদের একটা বিরাট অংশ তারা কখনো রাজনীতিতে আসেনি, মানুষের বিপদ আপদে তাদের পাশে যাওয়া এসব কোনো কিছুর মধ্যেই তারা ছিলেন না। তারা সকালবেলায় ওই যে লাল আটার রুটি, দুপুরবেলায় সময় মতো কই মাছের ঝোল, রাতের বেলায় 8টা বাজার আগে খাওয়া দাওয়া করে ঘুম, আজকে নেপালে ওয়ার্কশপ, কালকে জার্মানিতে কনফারেন্স, পরশুদিন এই কাজগুলো করেছেন। বাই চান্স তাদের একটা সুযোগ এসেছে, তারা দায়িত্ব পেয়েছেন, মন্ত্রী হয়েছেন, এবং যতদিন পারা যায় এখানে থাকি। তুলনামূলকভাবে রাজনৈতিক দলগুলো ডিস্টার্বও করছে না, অন্যান্য সময় যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো নাই, এবং দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এটিকে আমি আমার এনজিওর জায়গা থেকে নানা কাজে আমি ব্যবহৃত করতে পারবো, এই প্রবণতা তাদের মধ্যে আছে। আর এটিকে সাস্টেনেবল করার জন্য নানা রকমের ইনিশিয়েটিভগুলো আছে। আমি ধরেন যে গত কয়েকদিন আগে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত বুদ্ধিজীবী, শহীদ, মুক্তিযোদ্ধা তাদের সবার নাম মুছে ফেলা হলো। সেখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমাদের বাগেরহাটে তার নামে তার প্রতিষ্ঠিত পিসি কলেজ,
আমি মনে করি দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ পরিবার যাদের সন্তানরা লেখাপড়া শিখতে পেরেছে কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানটা তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, পিসি রায়ের সঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের কি সম্পর্ক? আপনি কেন প্রফুল্লচন্দ্র রায়ের নামটি এখান থেকে মুছে দিচ্ছেন? আপনি কেন ডক্টর আলিমান রাজির নামটা আপনি এখান থেকে মুছে দিচ্ছেন? আপনি কেন লালনের নামটা এখান থেকে মুছে দিচ্ছেন? তার অর্থ হচ্ছে যে আপনার একটা হিডেন এজেন্ডা আছে, যে এজেন্ডা আপনি 71-এর কথা শুনলে আপনার শরীর থরথর করে কেঁপে ওঠে, যে এজেন্ডার মধ্যে শহীদ বুদ্ধিজীবীর কথা শুনলে আপনার শরীর থরথর করে কেঁপে ওঠে, যে এজেন্ডার মধ্যে আপনি 52-র কথা শুনলে থরথর করে কেঁপে ওঠে, আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি আপনার ওই যে হিডেন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন। আমি এই জায়গাটা প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের কাছে, এই তথ্যগুলো কি আপনারা পাচ্ছেন না? এই গণ অভ্যুত্থানের তো কোনো একটা জায়গায় ছিল না যে শেখ হাসিনার বিদায় নেওয়ার পর, তাদের পতন হওয়ার পর আমি লালন শাহর নাম মুছে ফেলবো, আমি বেগম রোকেয়ার নাম মুছে ফেলবো। তাহলে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে সরকার তাদেরকে প্রোটেক্ট করছে এবং এর ভেতর থেকে এই আবর্জনাটা, এবং শেখ হাসিনা যেটি বলতেন যে আমরা চলে যাওয়ার পর এই দেশে মুক্তিযুদ্ধ বিপন্ন হবে, তার যে সেই বক্তব্য, সেই বক্তব্যকে সত্য প্রমাণ করে দিচ্ছে এই সরকার, অথচ সরকার সেটি দেখছে না। নতুন রাজনৈতিক দল, আমি বারবার মনে করি পক্ষ থেকে আসলে আমরা তেমন কোনো ইনিশিয়েটিভ নাই, ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে প্রযত্নে বাংলাদেশ নিচ্ছে ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাই প্রযত্নে বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি তাহলে ভোট ডিসেম্বর না মার্চে, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই, এবং বিরতির আগে আসলে যেখান থেকে শেষ করেছিলাম শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে সেই প্রশ্ন ছুড়েই শুরু করতে চাই। প্রেস সচিব বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, আসলেই কি সেটা, আপনি কি সেটা মনে করছেন? ধন্যবাদ। সংস্কারের যে জায়গাটা, নির্বাচন নিয়ে আমাদের জাতির যে চাওয়াটা ছিল, তার একটা বড় জায়গাটা ছিল যে ইলেকশনটা হতে হবে একটা নির্দলীয় সরকারের অধীনে। আমি যেটা মনে করি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচন সংস্কারের আপনার একটা বড় অংশের কাজ শেষ হয়ে গেছে। সংস্কার নিয়ে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে তাতে মনে হয় যেন এটা একটা বকুল গাছ, আমি বকুল গাছটা লাগিয়েছি, ফুল ফোটার আগ পর্যন্ত আমি আর নির্বাচনে যেতে পারবো না। সংস্কার তো আপনার কতগুলো নীতির পরিবর্তন করা, আইনের পরিবর্তন করা, এবং যে আইনগুলো জনস্বার্থ পরিপন্থী সেগুলোর পরিবর্তন করা। কিন্তু এখানে যেভাবে সংস্কার বলতে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়, তাতে মনে হয় যেন আমাকে একটা তাজমহল বানাতে হবে, 20,000 লোকের 22 বছর সময় লাগবে, আমাকে আরেকটা মনে হয় পদ্মা সেতু বানাতে হবে। কিন্তু সরকার যদি আন্তরিক হয়, এই আইনের পরিবর্তনটা 6 মাসে করা সম্ভব। কিন্তু সরকার কি সেটা চাচ্ছে? মোটেই চাচ্ছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে ইলন মাস্ককে বাংলাদেশে বিনিয়োগের জন্য নিয়ে আসা হচ্ছে না, তাকে বলা হচ্ছে যে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে 10 দিনের মধ্যে আপনার সমস্ত আইনগত যত রকমের সাপোর্ট সরকার এনশিওর করবে। আমি ধরে নিচ্ছি সরকারের সেই ক্যাপাসিটি আছে। একজন ব্যক্তি হিসাবে আপনি জানতো একটা অফিসে, সরকারি অফিসে 5ই আগস্টের পরে সার্ভিসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা? হয়নি। 1। 2 নম্বরে হচ্ছে যে গত কয়েকদিন আগে একজন নাগরিক, একজন আইনজীবী, তিনি হাইকোর্টে একটা রিট করেছেন যে মাস শেষ হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে যে অব্যবহৃত ডাটা, এটি যাতে আপনি ফেরত পান। অর্থাৎ এই কাজটি ফোন কোম্পানিগুলোকে ডেকে সরকার যদি নির্দেশ দেয় 10 মিনিটের ব্যাপার, সরকার কি সেটি দিচ্ছে না। কিন্তু সে কি বলছে, আমি ইলন মাস্ককে নিয়ে আসছি বেটার সার্ভিসের জন্য। এর ভেতর থেকে যেটা পরিষ্কার হয় যে উপকারগুলো মানুষের সরকার করতে পারত, নীতিগত একটু সিদ্ধান্ত যদি নিয়ে মানুষের যে উপকারগুলো করা যেত, সরকার সেটি করতে চাইছে না। ঢাকা শহরে বাস ভাড়া, আমি মানুষকে বলবো, এখানে বাসে পা রাখলেই 10 টাকা। ঢাকা শহরের বাস ভাড়া হচ্ছে 2 টাকা 40 পয়সা পার কিলোমিটার। কিন্তু আপনি বাসে পা রাখলেই 10 টাকা দিতে হবে, এটি চালু করে গিয়েছিলেন শাহজাহান খান। অর্থাৎ আপনাকে 100 গজও যদি আপনি যান তাহলে আপনাকে 4 কিলোমিটারের ভাড়া দিতে হচ্ছে। আচ্ছা, সরকারের পক্ষে কি বাস মালিকদেরকে ডেকে এনে এটি পরিবর্তন করার সুযোগ ছিল না? অবশ্যই ছিল। কিন্তু সরকার এটিকে তার প্রয়োজনের মনে করে না। এবং আমি তো মনে করি যে এটাও একটি সংস্কার। সরকার যে কথাগুলো বলছে, ভোটের জায়গাটা বলছেন ভোট ডিসেম্বরে হবে না, কেন হবে না? সর্বশেষ যে
প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক এবং সেখানে যে ঐক্যমত্য কি যেন একটা করেছে না, তাদেরকে সময় দেওয়া হয়েছে তাদের সংস্কার নিয়ে আগামী আগস্টের মধ্যে তারা তাদের রিপোর্ট জমা দিবে। তাহলে আগস্টে যদি রিপোর্ট জমা দেয় তাহলে ডিসেম্বরে কি নির্বাচন করা সম্ভব? না। সরকারের একটা ইচ্ছা আছে, আমরা যেমনি ছোটবেলায় বাচ্চাদেরকে নানা রকমের প্রলোভন দেখিয়ে, চকলেট দেখিয়ে মেলা দেখতে নিয়ে যাব, এই ধরনের করে যে কালক্ষেপণ করতাম, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সরকার এই ধরনের নানা রকমের বিষয় সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করা, প্রলম্বিত করা, কালক্ষেপণ করছে এবং এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আপনার কাছে আমি উদ্দেশ্যটা শেষ করে দেই যে নতুন যারা রাজনৈতিক দল গঠন হচ্ছে তাদেরকে স্পেস দেওয়ার জন্য। আমাদের সময় খুবই স্বল্প। আসিফা আশরাফি পাপিয়া, আপনার কাছেও আসলে একই প্রশ্ন। সরকার কি আসলে সুযোগ করে দিচ্ছে? আপনি বারংবারই বলছেন যে আসলে সুযোগ এক পক্ষকে তারা বেশি প্রেফার করছে, কিন্তু সেক্ষেত্রে আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব কিনা মার্চ মাসে? একদমই সম্ভব না। আর এদের আচার আচরণ দেখে আমার সেটা মনেও হয় না। আর দেখেন আবু সাইদ মুগ্ধ সহ 15 বছর যারা হচ্ছে রক্ত দিল, জীবন দিল, অপহৃত হলো, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যখন এই ছাত্র নেতারা, এই যে নতুন দল গঠনকারীরা যখন হেলিকপ্টারে করে যায়, 6 মাসের আগের বেশভূষা আর এই বর্তমানের বেশভূষা, ভাবসাব, চেহারা তো আঙ্গুর ফলও ধরেন একটা গাছ গছায় ফল হতে 6 মাস সময় লাগে, তো এদের তো গাছও লাগানো হলো, ফলের মতো চেহারা কিন্তু অলরেডি আঙ্গুর ফল হয়ে গেছে ওরা। তো এই যে পরিস্থিতিটা, তো এই পরিস্থিতিটা দেখেন, আমি জিহাদের এরশাদ বিরোধী আন্দোলনে জিহাদের রক্ত ধরেছে, জিহাদের যে আত্মাহুতি দিছে সেইটা প্রতিফলিত আজও কিন্তু বাংলাদেশে হয় নাই। যত মানুষ জীবন দিয়েছে অদ্যাবধিকাল বাংলাদেশ সৃষ্টির থেকে শুরু করে অদ্যাবধি, তাদের আত্মার শান্তির মতো কোনো রাজনৈতিক দলই বলেন, সংগঠনই বলেন, সরকারি বলেন, ঠিকঠাক মতো করে গোছায় কিন্তু করতে পারে নাই। 15 বছর এই সরকারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা ছিল, এখন এই সরকার বিন্দুমাত্র পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য যেমন ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন অবনতি, এবং সব শেষ আমি বলছি, পীর পয়গম্বর অলি আউলিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ইসলামমুখী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,